কি আমার মা মনে দেখছি খুব মন খারাপ। কি সে? বাবা, তুমি অফিস থেকে এত দেরি করে কেন আসো? কই দেরি করলাম না, অফিস ছুটি হয়েছে 5টায়, এখন বাজে 5:30। আমি তো ঠিক সময় আসছি না। বাবা, তুমি যতক্ষণ বাড়িতে থাকো না, একা একা থাকতে আমার খুব কষ্ট হয়। কি বলিস মা, তুই একা কোথায়? কেন তোর কষ্ট? আমার সহবর্ষী ভাই আছে, আমার মা আছে, তোর তো কোনো কষ্ট হওয়ার কথা না। ও কি আমার ভাই বাবা? যদি ভাই হয় তবে আমাকে সারাদিন মারে কেন? আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। মা মা তো সবসময় ওর পক্ষ নেয়। বাবা, আমার মা কেন এত তাড়াতাড়ি মরে গেছে? আমি তো তোমার সঙ্গে একা একা থাকতে পারতাম বাবা। এই নতুন মাকে কেন বাড়িতে এনেছো বাবা? আমি কিন্তু ভালো জন্যই তো আনছি না, আমি কিন্তু ভালো চাই না। মা কি বলেছে জানো? মা বলেছে তুই তো মায়ের কাছে চলে যাবি, সেখানে তুই খুব আদরে থাকবি। মায়ের কাছে কিভাবে যাব বাবা? মা তো মরে গেছে। এসব কথা বলতে হয় না বাবা, এসব কথা ব্যাপার, সবাই চুপচাপ কেন? জানো তোমার মেয়ে আজ কি করেছে? কি করেছে? পিয়াসের নতুন ব্যাগটা, তার মধ্যে নিজের বইপত্র নিয়ে স্কুলে চলে গেছে। না বাবা, ওই ব্যাগটা তুমিই আমাকে পছন্দ করে দিয়েছিলে বাবা। এই ব্যাগটা তুমি আমাকে পছন্দ করে দাওনি, ভাইয়ার ব্যাগটা আমি নিই। আর তো ঠিকই বলছি, এটা তো পিয়াসের ব্যাগ না। কিন্তু আমি ওই রংটা পছন্দ করেছিলাম, আমি ওটা নেব বলেছিলাম, আপনি তো দেননি। আপনি তো আমার বাবা না, সেজন্য আমি তোমাকে এই স্কুল ব্যাগ স্কুলে নিয়ে যেতে দেব না। যদি স্কুলে নিয়ে যাও আমি তোমাকে মজাটা বুঝিয়ে দেব। দেখেছো তোমার ছেলের আচরণটা, দেখেছো তুমি? কি দেখো, তোমার তো উচিত দুজনকে এক দৃষ্টিতে দেখো। আমি তো সমান চোখে দেখছি, সেটাই তো আমি করছি। বাবা, আপনার মেয়েকে বলে দেবেন আমার রং পেন্সিলে যেন হাত না দেয়। আচ্ছা, তুমি কি পিয়াসের রং পেন্সিল নিয়েছো? তোমাকে তো আমি রং পেন্সিল কিনে দিয়েছি। আমার হোমওয়ার্ক ছিল বাবা, তাই আমি ভাইয়ারটা একটু নিয়েছিলাম। কাল থেকে আর নিবি না বলে দিলাম। হ্যাঁ, তুমিই তো যাও, হোমওয়ার্ক না করে যেন আমি স্কুলে গিয়ে মার খাই। পিয়াস, তুমি উর্বির রং পেন্সিল ফেরত দিয়ে দিবা, এই সামনে কিন্তু আমি আর একটা কথা শুনবো না। কাল তোকে দেখাবো মজা। বাবা দেখো না, ইয়াস ভাই আবার আমার সঙ্গে কেমন করছে। থাক, আর আদিত্যতে করতে হবে না, যা ঘরে যা। কি হলো, এখন বসে টিভি দেখছো? অফিস আছে না, ঘুমাবে না? রাহেলা, কি? আমার প্রথম স্ত্রী মরে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর কখনোই বিয়ে করব না। কিন্তু উর্বির কথা চিন্তা করে, ওর জীবনের কথা চিন্তা করে, ওর যত্নের কথা চিন্তা করে তোমাকে বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছি। আর তোমার ছেলেও খুবই অবহেলায় মানুষ হচ্ছে, ওর কথা চিন্তা করেছি। এসব কথা এখন বলে লাভ কি? আর তোমার মেয়ে যে কত দুষ্টু সেটা তো তুমি জানো না। অবশ্য আমারও ধারণা ছিল না। আর তুমি শুধু তোমার মেয়েকে ভালোবাসবে, আমার ছেলেটাকে বঞ্চিত করবে, ও সেটা কেন মেনে নেবে? শোনো, উর্বির প্রতি আমার এই যে ভালোবাসা, এটা অনেক ছোট, বলতে পারো অনেকটা নেচার, ইচ্ছে কিন্তু। আচ্ছা হয়েছে, অনেক রাত হয়েছে, ঘুমাতে চলো। টিভি অফ করো, অফ করো।
উর্বি, উর্বি, এই কি হয়েছে মা? এটা কি এখানে কেন? আমি সরিয়ে রাখবো? যা নিয়ে যা এটা। উর্বি, উর্বি, আয় উর্বি। কি মা? মাথা টিপে দে, মেজাজ খারাপ তো মাথা ধরে গেছে, টিপে দে তো। তোর স্কুলে যাওয়ার যে কি দরকার আমি বুঝি না। পড়ালেখা করার কোনো দরকার আছে না? বিয়ে করে তো সে স্বামী সংসারই করবে। বাসায় থাকলে আমার এর মধ্যে ফুড ফরমাস রাখতে পারবে। একটা কাজের মেয়ে তো রাখতে পারো না? কয়টা কাজের মেয়ে রাখবো? আছে তো বাসায় কাজের মেয়ে। এবারে মাথা টিপার জন্য আরেকটা কাজের মেয়ে রাখবো? একটা ভালো বুদ্ধিতে এত কথা বলার দরকার নেই। আর হাতটা টেপ। আসে পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখবো। আমি ছাদ থেকে বোয়া কাপড় এনেছি ওগুলো ভাঁজ করে রাখবো। কেমন? আর টেবিলে খাবারগুলো আছে ওগুলো একটু ঢেকে রাখবো। চল। মা, মা, কোথায় তুমি? এদিকে এসো তো। মা, কি হয়েছে ভাইয়া? না দুপুরের খাবার কি ভুলে গেছি? এই যে আমি ভাত খাবো। তরকারি কই? মাছ কই? মাংস কই? শুধু ভাত পড়ে রয়েছে যে। তুই আমাদের সহ সব তরকারি খেয়ে ফেলেছিস না? শয়তান মেয়ে। না, আমি তো খাইনি। তুই খেয়েছিস। তুই আমাদের সব সব তরকারি খেয়ে ফেলেছিস। শয়তান মেয়ে, কেন খেয়েছিস বল? আমি খাইনি। তুই খেয়েছিস। আমি খাইনি। কি শুরু করলি? তোদের যন্ত্রণা কিন্তু ঘুমাতে পারবো না? মা, তোমার ওই সব মেয়ে আমাদের সব সব তরকারি খেয়ে ফেলেছে। উর্বি, না মা, বিশ্বাস করো, আমি তো এখনো ভাতই খাইনি। তুই খেয়েছিস শয়তান মেয়ে। আমি খাইনি। আমি খাইনি। মিথ্যা বলিস না। আমি চল তোকে শেখাচ্ছি চুরি করে খাওয়া কাকে বলে। চল। আরে চল, চল। আস্তে মার। পিয়াস, পিয়াস, দরজা খোল। পিয়াস, পিয়াস, এই দরজা খোল। এখানে মানুষটা তো বাবা চলে আসবে এক্ষুনি। তারপরে তুই কেলেঙ্কারি হয়ে যাবে। চল 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 চল।
কি ব্যাপার ভাত তরকারি টরকারি এই অবস্থা কেন? আর বলো না, তোমার মেয়ে সব খেয়ে রেখেছে, আবার ছেলেটাও তো কিছু খায়নি। এই যে দেখো না, না খেয়ে মোবাইলে গেম খেলছে। এমন রাক্ষসী মেয়ে আমি দেখিনি বাবা। তুমি কই? আর কোথায়, ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছি। আলসে আলসু লাগে, আমার আর ভালো লাগে না, বিশ্বাস করো। মনে হয় কি সংসার ছেড়ে যেদিকে দু চোখ চায় চলে যায়। তোমাকে কি একটা ডিম ভাজি করে দেবো? লাগবে না, লস করে। একটু ঘুমাতে গিয়েছি। খিদা লেগেছে বাবা, কিছু খাবি? মা, জ্বরে যে তোর কাপ পুড়ে যাচ্ছে না? তোর তো অনেক জ্বর বলে। বাবা, আমি চুরি করে খাইনি বাবা। মা বেঁচে থাকতে একটু আমি মাছ খেতাম না, একটু একটু চিকেন খেতাম। আমি কি চুরি করে খেতে পারি বাবা? তা তোমার জন্য রাখা তরকারি। না মা, তুই কোনো অপরাধী করিস নি। তুই কেন চুরি করে খাবি না? লক্ষ্মী মা। মা, শরীর কেমন আছে? ভালো বাবা। মায়ের না একা একা কাজ করতে খুব কষ্ট হয়। আমার নিজেরও তো ভার্সিটি আসতে কত লেট হলো। তুমি না মায়ের জন্য একটা কাজে আমি কি কখনো মানা করেছি? ঠিক আছে, সব কাজ আমাকে করতে হবে, যখন করবো। তুই যখন বলছিস অবশ্যই করবো। লক্ষ্মী মেয়ে। তোমার দিন দিনে ভার্সিটি থেকে এসে পড়ে পড়ে ঘুমায়। বাবাকে এক কাপ চা তো করে খাওয়াতে পারে নাকি? আচ্ছা, আমি কি একটা কাজের মেয়ে রাখতে নিষেধ করেছি? একটা মেয়ে রাখতে পারো না? কেন রাখবো? আবার এক্সট্রা একটা লোকের খরচ, বেতনের খরচ, খাওয়ানোর খরচ। উর্বি এক্সট্রা? ঠিক আছে, ওকে একটা নতুন হোস্টেলে রেখে আসবো। এই যে এতদিন পরে তোমার মাথায় বুদ্ধি খুলেছে, কিন্তু আমি বলে দিচ্ছি, এই ওর হোস্টেলের পুরো খরচ কিন্তু তুমি দিতে পারবে না। অনেক খরচ। তোমার মেয়ে বড় হয়েছে না, ওকে বলবে টিউশনি করে নিজের খরচটা নিজে জোগাড় করতে। আর ওর পেছনে যদি এত টাকা ঢালে, তো আমাদের কি হবে? কি খালি পেপার পড়ো, তোমার সাথে আমি কথা বলছি, কথার উত্তর দাও না কেন?
হ্যালো, আর খাবো না, আর শরীর ভালো লাগছে না, ঘুমাবো না। কি খাবা না তুমি? এই পিয়াস, তুমি কি জেগে আছো না ঘুমিয়ে আছো বলো তো বাবু? হ্যাঁ, জেগে তো আছি, বলো। বলবো মানে কি? এখন কটা বাজে বলো তো? কটা বাজে? এখন বেলা 12টা বাজে। তোমার না আমাকে নিতে আসার কথা? আমি তো অলমোস্ট রেডি হয়ে গেছি। কোথায় তুমি? আহ, আজ বাদ দাও বাবা, আমার ঘুম পাচ্ছে। Shit. আল্লাহ জানে কোন অ্যাডিক্টেডের পাল্লায় পড়লাম। পিয়াস, কি রে বাবা, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? সেই না ঘরে ঘুমাচ্ছিলি, ড্রয়িং রুমে। পিয়াস ওঠ, সারাদিন কখন বের হোস কখন আসিস কিচ্ছু জানি না। কত আশা ছিল তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হবি, কিছুই তো হলি না, কোথাও চান্সও পেলি না। এখন একটু ওঠ। মা যাও তো, ঘুমাতে দাও। সাথে কি আর কথা বলে? যে মানুষ দিনে ঘুমায় আর রাতে জাগে, সে মানুষ কি কোনো কাজে লাগে? মা, আমার আজকে 15-20 হাজার টাকা লাগবে, আমি রুবাকে নিয়ে সিলেটে ঘুরতে যাব। কাকে নিয়ে কোথায় যাবি? রুবাকে নিয়ে মা, তোমার বৌমা হবে যে, আমি তোমাকে বলিনি? রুবাকে আমি খুব লাভ করি। পিয়াস, তোর প্রাইভেট ভার্সিটির খরচ দিতে দিতে আমরা পাগল হয়ে যাচ্ছি। তোর বাবাকে কতভাবে ভুলিয়ে ভালিয়ে টাকা জোগাড় করছি, আর তুই এখন বলছিস আবার ওই মেয়েকে নিয়ে কোথায় যাবি? আমি টাকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। মা শোনো, টাকাটা কিন্তু আমার লাগবে। তোকে বললাম না আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না। এখন ওর মুখ হাত ধো। মা রাহেলা, এই রাহেলা, রাহেলা কি হলো? তোমার কি এরকম চিৎকার করছো কেন? সিরিয়ালের মধ্যে ডুবে আছো। কি হলো মানে? আলমারিতে টাকা রাখছিলাম, টাকা কোথায়? টাকা খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে চাও? আমি টাকা চুরি করেছি? ওহ, তুমি এভাবে নিচ্ছ কেন? আমি সকালবেলায় দেখছি টাকা নেই, টাকা লাগবে, উর্বিকে নতুন হোস্টেলে দিতে হবে। ও আচ্ছা, বুঝলাম। তোমার মেয়ের জন্য টাকা রেখেছিলে, সেটা পাওনি, এখন তুমি ভাবছো আমি আমার ছেলে চোর, তাই না? এইটা বলে তুমি মনের স্বাদটা পূরণ করছো। তুমি এভাবে ব্যাপারটা নিও না, আমি যেটা বলছি সেটা শোনো। আচ্ছা, ড্রাইভার সাহেব কই? গাড়ি কই? পিয়াস নিয়ে গেছে, ওর বন্ধুরা মিলে সিলেট যাবে। সিলেট যাবে মানে? আশ্চর্য, তোমার গাড়ি আমাদের গাড়ি না? তোমার মেয়েকে তুমি গাড়ি ইউজ করতে পারো, আর আমার ছেলে ইউজ করতে পারে না? হ্যাঁ, থামো থামো, ঠিক আছে, অসুবিধা নাই। ওখানে আমি রিক্সায় যাচ্ছি, চিন্তা নেই। মা, আমি তাহলে যাচ্ছি। যাচ্ছিস, ভালো কথা। শোন, এই মাসে মাসে টাকার জন্য বাবাকে কিন্তু বিরক্ত করবি না। এখন বড় হয়েছিস, টিউশনি করে একটু টাকা রোজগারের ব্যবস্থা কর। আমি তো জানি এই কাজের ভয় তুই পালাচ্ছিস, কিন্তু কাজ না করলে কেউ টাকা দেবে না, কথাটা মনে রাখিস। যা। আরে চাই গাড়িটা ঘুরে না। আরে রুবা, আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? শোনো, আমার ডিউটি আছে, আমার হাতে মাত্র 2টা ঘন্টা আছে। কি বলবো তাড়াতাড়ি বলো। রুবা,
আমরা এখন সিলেট যাব, সেখানে গিয়ে হানিমুন করব। মানে হানিমুন করব, সিলেট যাব, কি সব বলছো তুমি? আচ্ছা, তোমার সাথে কি আমার বিয়ে হয়েছে? আরে বিয়ে কোনো বড় ফ্যাক্ট হলো নাকি? আসলে এইসব পুরোনো কালচার টালচার টেনে এনো না। আর আমি এইসব কালচার টালচার বড়ও হইনি। বিয়ে মানে কি, সামান্য একটা কাগজ তো, সেটা করে নেবো, হলো তো? হ্যাঁ চলো। সামান্য একটা কাগজ, তাই তো? আচ্ছা, তাহলে শুনি আপনি করেন কি? দেখো, আমার বাবার প্রচুর প্রপার্টিস, আমি তার একমাত্র ছেলে, আজমল মণ্ডলের ছেলে পিয়াস। হ্যাঁ, সেটা তো বুঝলাম, বাট তোমার নিজের কি আছে? আর বাবার কথা যে বলছো, বাবাও তো তোমার নিজের বাবা না শুনেছি। আর ওই ব্যাটাতে একটা ছুঁচে তো, কদিন ওর মারা যাবে, সব সম্পত্তির মালিক কি হবে? আমি। তার তো একটা মেয়েও আছে। হ্যাঁ, মেয়েরা তো বাবার সম্পত্তি ভাগ পায় না, তাই না? অবশ্য তুমি এসব জানো না, আমার মা সব ব্যবস্থা করে রেখেছে। এখন ভেজাল করো না তো, চলো। আহা পিয়াস, আমি তোমাকে কেন পছন্দ করেছিলাম, কেন ভালোবেসেছিলাম সেটা জানো? কেন? তুমি অনেক সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, তাই। বাহ, জোস। কিন্তু তুমি কি এটা জানো, আমার জীবনের এই বিষয়টাই হচ্ছে সবচাইতে বড় ভুল। তোমার তো কোনো গুণ নেই, তুমি একজন অ্যাডিক্টেড, একটা পচা আপেল। না আছে কোনো অ্যাম্বিশন, না আছে কোনো ফিউচার প্ল্যান, কিছুই নেই। আর ভাগ্যক্রমে যদি বাবার অ্যাসেট পেয়ে যাও, সেটাও মনে হয় না তুমি নিজে রক্ষা করে রাখতে পারবে। এনিওয়ে, আমি অনেক প্র্যাকটিক্যাল মানুষ তো, অনেক ক্যালকুলেশন করেছি, আর ফলাফল যা পেয়েছি যে আমার আর তোমার সাথে হবে না যা মনে হচ্ছে। এনিওয়ে, আমার সাথে আর কন্ট্যাক্ট করো না, বাই। রুবা, রুবা, আমি তোমার সুখের জন্য প্রচুর খরচ করব, আমি সব ব্যবস্থা করব, আগে ঘুরে তো আসি। আহা ছাড়ো তো, আগে যাও উপার্জন করো গিয়ে, তারপর দেখা যাবে। হ্যাঁ, আমি তোমার জন্য অপেক্ষা করব, যদি দেখি যে তুমি আমার জন্য চেষ্টা করছো, তবে, তার আগে না। রুবা, তোর নতুন হোস্টেলে জীবন কেমন লাগছে মা? ভালো না বাবা, কেন? বাবা আমি কদিন আগে হোস্টেলে থাকিনি তো, খুব কষ্ট হচ্ছে। আর এখানকার জীবন এত জটিল, আমি না থাকলে বুঝতেই পারতাম না। ওরা যা খেতে দেয় আমি খেতে পারি না। জানি না আজকে সকালে আমাকে কি খেতে দিয়েছে? কি খেতে দিয়েছিল? ভাত আর সামান্য ডাল, আর কিছু নয়? আর কিছু না। মানে ভর্তা ভাজি? ভর্তা ভাজি ওগুলো তো রাতে হয় বাবা, ওগুলো রাতের খাবার। আর কিছু? আর কিছু না? আমি আজকে কোনোদিন ঠাকুর করেছিলাম, তুমি টেনশন করো না, আমি মানিয়ে নেব। কিছুদিন গেলেই মানিয়ে নেব। আর নিজে যে রান্না করে খাবো সেই ব্যবস্থাই তো নেই। শোন না, আমি তোকে কিছু টাকা দিচ্ছি, রাখ। শোন, রাখ। আমি একটু কথা বলি, রাখ। যখন এগুলো খেতে ভালো লাগবে না, বাইরে থেকে ভালো ভালো খাবার কিছু খাবি। আর তুই যদি না খাস, তোর মা কিন্তু খুব কষ্ট পাবে। কিছু না বাবা। আমি এখানে মেয়েরা তো এগুলো শুনেই পড়াশোনা করেছি। আমিও মানিয়ে নেব, আমার একটু সময় লাগবে, কিন্তু মানিয়ে নেব। কিন্তু আমি যেটা বলবো, শোন, টাকা দিলাম, ভালো জিনিস বাইরে থেকে কিনে খাবি। খবরদার শরীরের অযত্ন করবি না, ভালো থাকবি। মা, আমার এই মোবাইল ডিস্টার্ব করছে, দেখো তুই চালাতে পারিস কিনা দেখ। বাবা আমার এই মোবাইলটা লাগবে না, আমার যদি মোবাইল লাগে আমি নিজের টাকা দিয়ে কিনে খাবো। বলছে লাগবে, ধর ডিস্টার্ব, তুই ঠিক করে দে না।
আর শোন, এই চোখের পাতায় আমি একদিন দেখতে চাই, ঠিক আছে? ভালো থাকবি, মাঝে মাঝে আমি আসবো। আজ কতজন আক্রান্ত হলো? সংখ্যা তো প্রতিদিনই বাড়ছে, কিন্তু এভাবে পাশে বসে থাকলে হবে? বাজার তো সব শেষ, বাজার লাগবে। ব্যাপার হচ্ছে যে আমি তো বয়স হয়েছে, আমার হাই ডায়াবেটিস, আমি যদি বাজারে যাই আমার জন্য সমস্যা না। আমি বলছিলাম কি, পিয়াস বাজারে যাক, বাজার করে নিয়ে আসো। এটা কোনো কথা বললে তুমি? পিয়াস যাবে? ওর উঠতি বয়স, ও কি স্বাস্থ্যবিধি মেনে চলবে? আশ্চর্য, করোনার সময় আমার ছেলে কি বাজার আনবে আর তুমি বসে বসে খাবে? কি সুন্দর কথা! তোমার নিজের ছেলে হলে তুমি বলতে পারতে, পাঠাতে বাজারে। শোনো, আমার ছেলে হলে তাকে বলতে হতো না, সে সরাসরি যেত। একটা কথা বলি, আমি খুব উদ্বিগ্ন, আমার মেয়েটাকে মেসেজ লিখে আসছি। আচ্ছা, এরকম হতো না, ওকে আবার আনলাম, সবাই মিলে করোনাকালীন সময় বাসায় বসে থাকলাম, ভালো হতো না? না, হতো না। বাইরে থেকে এখন লোক আসলে আমরা ইনফেক্টেড হব, এই রিস্ক নিতে পারবো না। এই কি রে, এই অবস্থায় তুই কোথায় বাইরে যাচ্ছিস? মা, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, একটা কেক নিয়ে আসবো। এই ভাইরাস টাইরাসের সময় বাইরে না গেলে হয় না? কেক ফেক বাদ দে, বাসায় থাক। না হয় না, সবাই তো বেরোচ্ছে, আমি গেলাম। পিয়াস, আসার সময় তুমি বাজার করে নিয়ে এসো না কেন? তোমার তো মায়ের রান্না করার মতো কিছুই নেই। বাজার টাজার মতো রুমরাইজেশন করতে হবে, আর তুমি যা হলে ড্রাইভার দিয়ে করিয়ে নাও, আমি গেলাম। ঠিক আছে, আমিই যাই। নোংরা যদি হয় তাহলে এতদিন ড্রাইভার সাহেব কেন করবো? হ্যালো, হ্যালো রুবা, কোথায় তুমি? আমি ডিউটিতে। আজকে তোমার জন্মদিন, আমি তোমার বাসার সামনে কেক নিয়ে অপেক্ষা করছি। আমি ডিউটিতে আছি, আর এরকম প্যান্ডামিক সিচুয়েশনে কারোরই জন্মদিন পালন করার মন মানসিকতা থাকে না, আর খুবই ক্রান্তিকাল চলছে। শোনো, তুমি ব্যস্ততাটা বুঝতে পারছো না। বাসায় যাও, বাসায় থাকো, আমি ডিউটিতে আছি। রাখছি, হ্যাঁ? রুবা রুবা রুবা, আমি আজকে তোমাকে নিয়ে অনেক প্ল্যান। একটু দেখ তো কে আসলো। বাবারে, বসিস না, বসিস না বাবা। পিয়াস, আগে হাতটা ধুয়ে নে বাবা, তারপর ওয়াশরুমে যা, গোসলটা কর প্লিজ, প্লিজ। মা, সমস্যা নেই, মানুষের করোনা হচ্ছে হবে, এটা এত টেনশনের কি আছে? জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে করোনা। তোর বাবা করোনা পজিটিভ। কি বলছো? এই বাড়িতে এখন কিভাবে থাকবো? শুনলাম এটা বাতাসে ছড়ায়। বুড়োটাকে এখন এই বাড়িতে রেখেছো? আমি হাসপাতালে ফোন করেছিলাম, ওরা বলেছে নিয়ে যাবে, কিন্তু এখন নাকি অ্যাম্বুলেন্সের খুব ক্রাইসিস। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি।
নাফিস কলিং বেলটা দাও। পেশেন্টকে কোন ঘরে? জি, আমি পেশেন্ট। এ কি, আপনি নিজেই এই অবস্থায় বেরিয়ে এসেছেন? দূরে থাকুন, বাড়িতে আর কেউ নেই? নাফিস, ওনাকে ডিসইনফেক্ট দাও। এগুলো ভালো করে পড়ে নিন। আপনাদের পরিবারের বাড়িতে আর কেউ নেই? আমি আছি, আরো দুজন আছে, সম্ভবত তারা মরে গেছে। আর মরা মানুষের চিকিৎসা আপনারা করবেন না, মরা মানুষের চিকিৎসা করবে ডোম আর গোলখুন্ডা। আপনাদের পরিবারের আমাদের সম্মতি দরকার, অন্তত মৌখিকভাবে হলেও, যেহেতু আপনি ডাক্তারের সাথে যাচ্ছেন। আমার মেয়ে হোস্টেলে আছে, ওর ফোন নম্বর আপনাদেরকে আমি দিচ্ছি, ও আমার সম্মতি দেবে। হ্যাঁ, চলো। ডাক্তার, আমার অবস্থা কেমন? ডাক্তার, আমি কি বাঁচবো ডাক্তার? আপনার অবস্থা খুব উঠানামা করছে, আমরা আপনাকে খুব নজরে রাখছি। আপনার জন্য আইসিইউ এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তার, আমার মেয়ের সাথে একটু কথা বলানো যায়? আমি দূর থেকে হলেও এতটুকু দেখবো ওকে। কি বলছেন? এটা কোনোভাবেই সম্ভব নয়। আপাতত আপনার মেয়ের সাথে দেখা করা তো দূরের কথা, ফোনেও কথা বলতে পারবেন না। পরিস্থিতির উন্নতি হোক, তারপর দেখা যাবে কি করা যায়। ডাক্তার, এই করোনা চিকিৎসা কি এটা অংশ হতে পারে না? আমার মেয়ের সঙ্গে আমি একটু দেখা করতে পারবো না ডাক্তার? আপনার প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া কঠিন। করোনা নিয়ে গবেষণা কেবল শুরু হয়েছে, সুতরাং আমরা অনেক কিছুই ব্যবস্থা নিচ্ছি, যার হয়তো একসময় প্রয়োজন হবে না। ডাক্তার, আমার শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু আইসিইউতে নিয়ে যান ডাক্তার। ডাক্তার, উর্বি, উর্বি, বাবা তুমি? বাবা, আমি হাসপাতালে যাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাকে হাসপাতালে ঢুকতে দেয়নি। তুমি এখনই দাও, আমি এখনই নামছি। তুই দূরে থাক, সাবধানে থাক, আমার কাছে আসিস না। আমি তোর জন্য একটা চিঠি নিয়ে আসি, এই চিঠিটা তুই এখন ধরিস না, 2 ঘন্টা পরে ধরিস। কাগজে ভাইরাস থাকতে পারে, মানে আমি হয়তো থাকবো না, কিন্তু তোকে বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তা না হলে তোর মা যে আমাকে ছাড়বে না। মানে আমি চিঠিটা এখানে রেখে যাচ্ছি। পেয়ে গেছে। আজমল সাহেব, আপনি কি কাজ করবেন? আপনি একজন করোনা আক্রান্ত রোগী, আপনি হসপিটাল থেকে পালিয়ে এসে আমাদের সবাইকে বিপদে ফেলে দিয়েছেন। আর আপনি এখানে কেন এসেছেন? উনি কে? এই কাজটা আপনার ঠিক হয়েছে? আপনি মেয়ের কাছে এসেছেন আপনার এই অবস্থায়। নিয়ে চলুন, আপনাকে আবার হসপিটালে দিতে হবে। চলুন। আপনারা তো আমার মেয়ের সঙ্গে কথা বলতে দিলেন না, খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথা ছিল। আমার একমাত্র মেয়ে, আমার দ্বিতীয় স্ত্রী আছে,
কিন্তু সে কারণে আমার খুব ভয়। আমার মেয়েকে আমি সব কিছু বুঝিয়ে দিতে চেয়েছিলাম। আমার অনেক সম্পত্তি, তো এই সম্পত্তিটা ও কীভাবে পাবে সব কিছু আমি ক্লিয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তো সময়টা দিলেন না। আমার খুব ইচ্ছা ছিল ওকে পরিষ্কার করে দিতে, কিন্তু পারলাম না। আমার দ্বিতীয় স্ত্রী সব গ্রাস করতে পারে, ধ্বংস করে দিতে পারে। তা আপনারা, আমার কাছে একটা মূল্যবান তথ্য আছে, সব কিছু ক্লিয়ার করা আছে, ওকে সেটা একটু দিতে হবে। দিতে পারলে আমি হয়তো বাঁচবো না, কিন্তু আমি শান্তি নিয়ে মরতে পারবো। হ্যালো, মা, আমি উর্বি। শোনো, এখন আমি টাকা পয়সা কিছু দিতে পারবো না। তোমার বাবা কিন্তু হাসপাতালে করোনায় ভুগছে, আর তুমি ফোন করেছো টাকা পয়সার জন্য। না না মা, আমি কোনো কিছু চাওয়ার জন্য ফোন দেইনি। বাবার হাসপাতাল থেকে ফোন এসেছিল, বাবা নেই। আজ সকালে বাবা মারা গেছে। কি বলছিস তুমি? লোকটা মারা গেল? মা, বাবা তো হাসপাতালে আমার ঠিকানাটা দিয়ে রেখেছিল, এই জন্য হাসপাতাল থেকে আমাকে ফোন করেছিল। কিন্তু আমি তো হোস্টেলে থাকি, আমি তো বাবার লাশটা এখানে আনতে পারবো না। বাবার লাশটা একবার বাড়িতে নিয়ে আসে, বেশি খাওয়ার জন্য না, অন্তত কিছুক্ষণের জন্য। ভাই বাড়িটা খুব শখ করে বানিয়েছিলেন, মা ওই বাড়িটা থেকে বিদায় নিয়েছিলেন। না না, করোনা ডেড বডি বাসায় আনা যাবে না। আচ্ছা, আঞ্জুমান না কি আছে, ওদের দিয়ে দিলে হয় না? মা, পুলিশ তো দাফনের ব্যবস্থা করছে। আমি চাচ্ছিলাম অল্প জীবনের জন্য বাবাকে শুধু এই বাড়ি থেকে বিদায় দিতে। প্লিজ মা। না না, অসম্ভব। এখানে আনলে বিপদ হয়ে যাবে। আমি আছি, পিয়াস আছে, আমাদের নিরাপত্তা কে দেবে? না না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। ঠিক আছে মা, আমি বাবাকে আল্লাহর নামে ভাসিয়ে দিলাম। বাবা বিনা পরিচয়ে চলে যাবে। আমার মৃত্যুর পর একমাত্র ওয়ারিশ তুমি। আমার মৃত্যু দেহটি হয়তো তোমার কাছে পৌঁছবে না। আমার মৃত্যু দেহটি খিন্নিত হইয়া যাইবে একজন দুর্নীতিবাজ, পুঁজিপতি, সুদখোরের চাইতেও। কয়েকজন পুলিশের হেফাজতে আলমার কাজুল আমায় দাফন করিবে নীরবে, নিভৃতিতে। এরপর তুমি হইবে পৃথিবীতে পিতৃমাতৃহীন একজন অনাথা। কিন্তু তোমাকে টিকিয়া থাকিতে হইবে, নারী হিসাবে না, মানুষ হইয়া। তোমার জন্য আমানত রাখিয়াছি ব্যাংকের লকারে। তোমাকে নমিনি করা হয়েছে। আমার মৃত্যুকালীন সময়ে দুই পেশার মানুষ, চিকিৎসক এবং পুলিশ, তারা আমাকে সাহায্য করেছে। আমারও বিশ্বাস তুমি সারা জীবন তাদেরকে শ্রদ্ধা করবে। তুমি ইন্সপেক্টর জাহেদের সঙ্গে যোগাযোগ করিবে, তার মাধ্যমে তুমি তোমার পথ নির্দেশ পাবে। আমাকে আর খুঁজিও না, আমি তোমার অস্তিত্বে হারিয়ে গিয়াছি। তোমার বাবা আজমল। গরুটা মনে হচ্ছে খুব ভালো আছে। এখন এই বাড়িতে আমাদের আর কোনো বাধা রইল না।
একটা কথা আছে পিয়াস, উর্বি কোন সময় এসে সম্পত্তির ভাগ চায় কে জানে। ওকে কোনোভাবেই এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না, বুঝলি? তুমি কোনো চিন্তা করো না। আমার গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম না, রুবা, ও পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে জয়েন করেছে। আই থিঙ্ক ও সব সামনে নেবে। কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, তুমি ইনিহাও ওদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমি বিয়েটা খুব তাড়াতাড়ি করতে চাই। সেটা তো বুঝলাম, দেখি কি দিয়ে কি করি। আমি তো এর আগে এই ধরনের কাজ করিনি, এগুলো সব তোর বাবা সামলাতো। সে চলে গিয়ে যে কি বিপদে পড়েছি, সংসার চালানো বড় কঠিন বাবা। আমি দেখছি। আমরা এ বাড়ির অধিকার তার প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। দেখেছিস পিয়াস, তোর বাবা চলে যাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়ে গেছে। আমাদের সম্পত্তি আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। কি আনন্দের বিষয়। আনন্দের নয়, সংবাদটা আপনার জন্য দুঃখের, কষ্টের। কারণ আজমল সাহেব তার মৃত্যুর আগে একজন পুলিশ কর্মকর্তাকে সবকিছু বলে গেছেন। সেই পুলিশ কর্মকর্তা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি অ্যাডভোকেট রশিদ, এবং আমরা আইনি সহায়তা নিয়ে পুরো বিষয়টি আমরা তদন্ত করেছি। আমরা তদন্ত করে আমরা যা পেয়েছি, আজমল সাহেবের সম্পদ যা ছিল সবকিছু ছিল তার শ্বশুরের, এবং উত্তরাধিকার সূত্রে তার স্ত্রী তার মালিক, এবং স্ত্রীর সূত্রে তার মেয়ে উর্বি এই বাড়ি এবং তার সমস্ত প্রপার্টিজের মালিক। আমরা তার সম্পদ, তার প্রকৃত উত্তরাধিকারী উর্বিকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি। আমার কাছে কাগজপত্র আছে, এই সম্পদের সব মালিক এই উর্বি। আমি আশা করব যে আপনারা অবিলম্বে তার বাড়িটি এবং তার অন্যান্য সম্পদ তাকে বুঝিয়ে দেবেন, এবং আমরা উকিল নোটিশ নিয়ে এসেছি, সেটাও আমরা আপনাকে আজকে দিয়ে দেবো। মা আমাদের ভয় দেখাচ্ছে। এই যে রুবি এখানে আছে, তোমাকে বলেছিলাম না ও ডিবিতে জয়েন করেছে, তোমার হবু বৌমা। রুবি, তুমি কিছু বলো তো। হ্যাঁ বলছি, ডিবিতে চাকরি করার সুবাদে এই বিষয়টা নিয়ে আমি তদন্ত করেছি। প্র্যাকটিক্যালি যা বুঝলাম, এই সম্পদের কানা করেও আপনারা পাবেন না। সম্পূর্ণ সম্পদের মালিক মিস উর্বি। কি বলছো বৌমা? আমার শাশুড়ি হওয়ার যোগ্যতা আপনার নেই। আমি শুধুমাত্র একটি সততা দ্বারা অর্জিত সুখের সংসার চেয়েছিলাম, তার কোনো কিছুই আপনার ছেলের মধ্যে নেই। রুবা, আমি তোমাকে ভালোবাসি। শোনো পিয়াস, শুধুমাত্র এই রূপ লাবণ্য দিয়ে আজকালকার যুগের ভালোবাসা টিকে না। আমি বুঝলাম, সবই ঠিক আছে, আমি এই বাড়ির মালিক, কিন্তু আমার মা, মানে আমার বাবার দ্বিতীয় স্ত্রী, তাকে তো আমি আর পথে বসাতে পারি না, তাই না? আমার ভাই আর আমি একসঙ্গে এই বাড়িতে বড় হয়েছি, কত সময় কাটিয়েছি। এটা ঠিক, ওর মার সঙ্গে সবসময় খুব বাজে ব্যবহার করেছে, কিন্তু তারপরেও আমি তো ওকে বাবার সম্পত্তির উত্তরাধিকার হতে হওয়ার থেকে তো বঞ্চিত করতে পারি না। আমি মৈত্রী চাই, ভালোবাসার বন্ধন চাই। যে কবি জসীমউদ্দিনের একটা কবিতা আছে না, আমার এ ঘর ভাঙিয়াছে যারা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর।